আসসালামু আলাইকুম। গতকালকে রডের ডাক্টাইলিটি নিয়ে বানানো আমার ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য আজকের ভিডিওটা। যে ডাক্টাইলিটি জিনিসটা আমি এক্সপ্লেইন করছিলাম খুবই সংক্ষিপ্তভাবে। তো আজকের ভিডিওতে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করব, যাতে করে আপনারা সবাই ডাক্টাইলিটি জিনিসটা কি এটা ভেতর থেকে ফিল করতে পারেন। রডের ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে ডাক্টাইলিটি আমরা ইঞ্জিনিয়াররা নির্ণয় করি হচ্ছে টি ওয়াই রেশিওর মাধ্যমে। টি ওয়াইটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আর ইয়েল্ড স্ট্রেংথের রেশিওটা আর কি। তো দেখেন, একজন স্ট্রাকচারাল ডিজাইনার রডের কোন প্যারামিটারটা নিয়ে কাজ করে? সে হচ্ছে এফ ওয়াই নিয়ে কাজ করে। আমরা এফ ওয়াই মানে কি জানি? এফ ওয়াই হচ্ছে রডের ইয়েল স্ট্রেংথ। ইয়েল স্ট্রেংথ যেটা আমাদের নর্মালি বাজারে যেসব রড অ্যাভেলেবল থাকে, যেটা 500 DWR বলেন বা 500 CWR বলেন বা 500 DWR বলেন, সবগুলোর ইয়েল স্ট্রেংথই কিন্তু 500 মেগাপ্যাসকেল, 500 মেগাপ্যাসকেল। এখন ব্যাপারটা হচ্ছে এই ইয়েল স্ট্রেংথ জিনিসটা কি? যদিও 500 W বা 500 DWR এই রিলেটেড যে ইনফরমেশন ISO 6935-2 তে বলে দেওয়া আছে, সেখানে বলা আছে এই 500টা হচ্ছে আপার ইয়েল স্ট্রেংথ। আপার ইয়েল স্ট্রেংথ, লোয়ার ইয়েল স্ট্রেংথ, স্ট্রেস স্ট্রেইন কার্ভ, এই সমস্ত কিছু নিয়ে আমি পেঁচাবো না। এগুলা নিয়ে পেঁচাইতে গেলে হয়তো বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি এই ভিডিওটা যেন সবাই বুঝতে পারে সেরকম করে বোঝানো। দেখেন, ইয়েল স্ট্রেংথ জিনিসটা কি? এটা একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল, একটা রাবার। এটা হচ্ছে একটা ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড, যে রাবার, যেটা আমি পিল করে নিছি এখান থেকে। এক্সাম্পল দেওয়ার জন্য সুবিধা হয়। দেখেন, আমি যদি এই রাবারটাকে টানি, এই যে ফোর্স অ্যাপ্লাই করতেছি, আবার ছেড়ে দিচ্ছি, আগের জায়গায় চলে আসতেছে। ফোর্স অ্যাপ্লাই করতেছি, ছেড়ে দিচ্ছি, আগের জায়গায় চলে আসতেছে। এর মানেটা হচ্ছে এটা হলো ইলাস্টিক রেঞ্জের মধ্যে আছে। এই ইয়েল স্ট্রেনটা ডিনোট করে অ্যাকচুয়ালি ইলাস্টিক রেঞ্জ। আমরা যদি স্ট্রেস স্ট্রেন কার্ভে যাব না, আগে বলছি। দেখেন, আমরা যদি একটা পয়েন্ট চিন্তা করি যে এখান থেকে এটা এটা যদি বলি যে আমার ইয়েল স্ট্রেংথের পয়েন্ট বা ইয়েল পয়েন্ট বলি, যেটা 500 MPa। এমপিএটাই কিন্তু 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ার যা, এমপিএটাও তাই, একই জিনিস। তাহলে এখানে যেটা বলতেছে, এই রডের প্রতি মিলিমিটার স্কোয়ারে 500 নিউটন বল প্রয়োগ করার আগ পর্যন্ত এটা ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকবে। মানে ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকবে মানে কি? যে প্রতি মিলিমিটার স্কোয়ারে 500 নিউটনের থেকে কম বল প্রয়োগ করলে এটা যখন আমি ছেড়ে দিব, তখন সে আগের জায়গায় চলে আসবে। কিন্তু আমরা যখন 500 নিউটন বল প্রতি মিলিমিটার স্কোয়ারে বেশি অ্যাপ্লাই করব, 500 নিউটনের থেকে বেশি বল অ্যাপ্লাই করব, তখন তার পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট হবে। তার মানে এই ইয়েল পয়েন্ট তখন ক্রস করে যাবে। তার মানে ইয়েল পয়েন্টটা ডিনোট করে ইলাস্টিক রেঞ্জের আগের পয়েন্ট, এবং ইয়েল পয়েন্ট ক্রস করে ফেললে আমরা প্লাস্টিক জোনে চলে যাই। এই দেখেন, আমরা যে বলি না যে 500 W, 500 CWR বা 500 DWR, এই তিনটা জিনিস নর্মালি আমাদের দেশে অ্যাভেলেবল। এগুলার টিওয়াই রেশিও, এটার মিনিমাম হইতে হয়। টিওয়াই রেশিও হচ্ছে 1.05। সিডাব্লিউআর এর ক্ষেত্রে টিওয়াই রেশিও হচ্ছে 1.15। ডিডাব্লিউআর এর ক্ষেত্রে টিওয়াই রেশিও হচ্ছে 1.25। মিনিমাম মিনিমাম 1.25 হইতে হবে। এটা হচ্ছে হাইলি ডাকটাইল, এটা ডাকটাইলের মিডল ক্লাস। এখন এটা কেন হাইলি ডাকটাইল হলো? এটা টিওয়াই রেশিও বেশি। এখন কথা হচ্ছে, এই যে যখন আমি ইয়েল পয়েন্টটা ক্রস করে ফেললাম, পার্মানেন্ট ডিফরমেশন যেখান থেকে স্টার্ট হলো, এটার একদমই শেষে যায় টেনসাইল স্ট্রেংথ যদি বলি, এটাকে যদি টেনসাইল বলি, তাহলে দেখেন 500 প্রতি মিলিমিটার স্কোয়ারে 500 নিউটন বল প্রয়োগ করার আগ পর্যন্ত কিন্তু এটা ছিল ইলাস্টিক রেঞ্জের মধ্যে। কিন্তু যখনই আমি 500 নিউটন প্রতি মিলিমিটার স্কোয়ারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা স্ট্রেস ভ্যালু। প্রতি মিলিমিটার স্কোয়ারে যখন 500 নিউটন ক্রস করতেছি, তখন থেকে তার পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাচ্ছে। পার্মানেন্ট ডিফরমেশন কি? মানে এই যে টানতেছি, ফোর্স রিলিজ করে দিলে আগের জায়গায় চলে আসবে না। ওই যে যতটুকু বিকৃতি হয়েছে, পার্মানেন্টলি বিকৃতি হয়েছে, ওই বিকৃতিটা থেকে যাবে। তো সেই ব্যাপারটাই এই প্লাস্টিক জোনের মধ্যে পড়ে। এটাকে আমরা প্লাস্টিক ডিফরমেশন বলি, মানে লোড রিলিজ করে দিলে আর আগের জায়গায় চলে আসবে না। এখন দেখেন যে আমাদের ইয়েল স্ট্রেংথ ছিল 500 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 500 MPa। আমরা যদি 500 DWR এর কথা চিন্তা করি, তাহলে যদি 500 DWR এর ক্ষেত্রে সেটা টেনসাইল স্ট্রেংথ কত হবে? মিনিমাম টিওয়াই রেশিও যেহেতু 1.15, মানে টেনসাইল বা ইয়েল্ড হচ্ছে 1.15, তার মানে এই 500-র সাথে 1.25 গুণন করে দিলেই কিন্তু
এটা পেয়ে যাচ্ছি আমরা, যেটা মিনিমাম 625 এমপিএ হইতে হবে, 625 এমপিএ। দেখেন যখন আমি 500 DWR ইয়া করতেছি তখন এটা হচ্ছে 625 এমপিএ। আবার যখন CWR এর ক্ষেত্রে যাচ্ছি, এটা হচ্ছে DWR, আর আমি যখন CWR এর ক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ নির্ণয় করতে যাচ্ছি তখন 500-র সাথে কত গুণ করব, 1.15, মানে মিনিমাম 575 এমপিএ। কমে গেল না? তার মানে এটা হচ্ছে আরো একটু আগে, এই যে 575। এই যে দেখেন যেখান থেকে প্লাস্টিক ডিফরমেশন স্টার্ট হয়েছে, এই যে ইয়েল্ডের পর থেকে, এখান থেকে 575-এ গেলে এই যে এই ডিস্টেন্স প্লাস্টিক ডিফরমেশনের জোনটা এখানে কমে গেল না? তার মানে এটার থেকে DWR এর থেকে CWR এর ডাক্টাইলিটি একটু কম। এই যে এই জোনটা যার যত বড়, এই যে প্লাস্টিক ডিফরমেশনের জোনটা যার যত বড়, যেখান থেকে পার্মানেন্ট ডিফরমেশন স্টার্ট হচ্ছে, সেই জোনটা যার যত বড় তার ডাক্টাইলিটি তত বেশি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ওই যে PSI এ যখন যাই একটা ব্যাপার মনে রাখতে হবে, MPa থেকে, এগুলো জাস্ট ইউনিটের কনভার্সন আর কি, MPa থেকে যখন আমরা PSI এ যাই তখন MPa জাস্ট আমরা কি করি 145.038 দিয়ে গুণন দিই, হ্যাঁ, তাহলে PSI পাওয়া যায়। তো ইউনিট নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এখানে মূল বিষয়টা হচ্ছে বোঝার। আচ্ছা, এখন কথা হচ্ছে তার মানে কি দেখাতে গেল CWR এর ডাক্টাইলিটি তুলনামূলক কম, DWR এর ডাক্টাইলিটি তুলনামূলক বেশি। ডাব্লিউ এর ক্ষেত্রে মিনিমাম 1.15, যেটা আরো কম ডাক্টাইলিটি। তার মানে এই যে DWR যে হাইলি ডাক্টাইলেবল এবং DWR কে আমরা যে কোয়ালিটিফুল রড বলি, কারণ কি তার সে ডাক্টাইলিটি বেশি। এখন কথা হচ্ছে ডাক্টাইলিটি কেন জরুরি, রডের জন্য ডাক্টাইলিটি কেন জরুরি? কংক্রিট আর রড যখন একসাথে কাজ করে তখন দেখেন রডটা যদি বড় না হয়, মানে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করার পরে এই যে এই ডাক্টাইল জোন যদি বড় না হয় তাহলে কি হঠাৎ করে ছিঁড়ে যাবে। আর হঠাৎ করে যখন ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে তখন কিন্তু সেটা আমাদেরকে একটা ওয়ার্নিং দিতে পারবে না। আর যখন কংক্রিটের মধ্যে রডটা বড় হচ্ছে তখন কি হবে, কংক্রিটের মধ্যে ক্র্যাক চলে আসবে। আর ক্র্যাক চলে আসলে আমরা একটা ওয়ার্নিং পাবো যে এই স্ট্রাকচারটা ফেল করতে পারে বা এই স্ট্রাকচারটা ভালনারেবল একটা অবস্থায় আছে। আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।